বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2 মাসের মধ্যে বেগম জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবিশস্য নষ্ট। এখনও ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ, অসহায় কৃষক। 7 বছরেও ঘূর্ণিঝড় আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। জীবন ধারণের ন্যূনতম কাজ না পেয়ে বসতভিটা ছাড়ছেন অনেকেই। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী। মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে সংশয়। এবং প্রেম, জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী আজ। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দিনব্যাপী নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া রায় অনুযায়ী 2 মাসের মধ্যে বেগম জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নুরুজ্জামান ও আব্দুর রবের স্বাক্ষর শেষে এই পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশেদ আলম। এর আগে গত বছরের 17 সেপ্টেম্বর মামলাটি বৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের ফলে রাষ্ট্রের 158 কোটি 75 লাখ টাকা ক্ষতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় 2008 সালে মামলাটি করে দুদক। ওই সময় মামলা বাতিল চেয়ে বেগম জিয়া হাইকোর্টে আবেদন করলে মামলাটি স্থগিত হয়ে যায়। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবিশস্য নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলুর তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে অস্বাভাবিক হারে বেড়ে যায় পটুয়াখালীর আগুনমুখা, পায়রা ও বিষখালী নদীর পানি। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়া, রাঙাবালি ও গলাচিপা সহ জেলার 8 উপজেলার বেড়িবাঁধের প্রায় 7 কিলোমিটার এলাকা ভেঙে যায়। জোয়ারের পানির পাশাপাশি দুদিনের বৃষ্টিতে তলিয়ে যায় এলাকার ফসলি জমি। এতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ কয়েক হাজার হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, মৌসুমের শুরুতে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির পর রোয়ানুর প্রভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। প্রত্যেক বছর আমি বছর খাইয়াও কিছু বেশি কিনি, এবছরে বেচা কিনে তো দূরের কথা, খাওয়ানটাই আমার ওইখানে খাইতে হবে। 63% জমিতে ছিল তিল, তা তুলতে পারিনি। তা তিল তোলার মতো সময় হয় না, মানে পুষ্টি হয় না, অপুষ্টি, এখন সে তিলও নষ্ট হয়ে গেছে। এদিকে কৃষি বিভাগ এখনো ক্ষয়ক্ষতির তালিকা তৈরি না করলেও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে 180 মেট্রিক টন চাউল এবং 2 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি এবং এই সমস্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতেছি এবং নিরূপণ করে সঠিক রিপোর্ট দেওয়া সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে রবি শস্য আবাদ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এখনও চরম মানবেতর জীবনযাপন করছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর সাধারণ মানুষ। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় চরম আতঙ্কে আছেন তারা। এই মুহূর্তে বাঁশখালীর খানখানাবাদ এলাকায় আছেন রিপোর্টার কমল দেব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ ফয়সাল। গত 21শে মে চট্টগ্রাম উপকূলীয় এলাকার দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 8টি ইউনিয়ন কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে প্রেমাশিয়া, ছনুয়া, কালীপুরের খানখানাবাদ এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে প্রায় 8 জন লোকের মৃত্যু হয়েছিল এই দক্ষিণ চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় বাহারছড়া এলাকা সহ অন্যান্য আশপাশের এলাকাগুলিতে। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে বিষয়টি ঘটেছে, আপনি জানেন যে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলাটা কিন্তু সমুদ্র উপকূলবর্তী অর্থাৎ বঙ্গোপসাগরের
উপকূল এলাকার মধ্যে। এখানে কিন্তু যে বাঁশখালীকে রক্ষা করার জন্য যে বেড়িবাঁধগুলো দেওয়া হয়েছিল, এই ঘূর্ণিঝড়ে এবং জলোচ্ছ্বাসের ফলে কিন্তু বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে কিন্তু প্রায়শ জোয়ারের পানি ঢুকে যাচ্ছে লোকালয়ে এবং এখানে কিন্তু ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানকার লোকজন কিন্তু এখন জলবদ্ধ অবস্থা রয়েছে। বিশেষ করে ধানি জমিগুলো, যেগুলো ধানি জমি রয়েছে, এখানে স্থানীয়ভাবে সবগুলো ধানি জমি সমুদ্রের নোনা পানিতে ডুবে যাওয়া তাদের ফসলের যেমন ক্ষতি হয়েছে, আবার পরবর্তীতে চাষ করতে গেলে তাদেরকে সেই আবারও কখন তারা চাষ করতে পারবে সেটাও তারা নিশ্চিত করে বলতে পারছে না। কারণ প্রতিদিনই জোয়ার যখন আসে, সমুদ্রের জোয়ারের পানি এই ধানি জমি, আপনি দেখতে পাচ্ছেন যে ধানি জমিতে প্রবেশ করছে, আবার যখন ভাটা হতে হয় তখন কিন্তু পানি নেমে যায়। এই কিন্তু জোয়ার ভাটা যে পানি প্রবেশের ফলে কিন্তু এখন এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ধান চাষ করা বা অন্য যে ফসলগুলি চাষ করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে বলছেন যদি দ্রুততার সাথে বেড়িবাঁধগুলো মেরামত করা না হয় বা সংস্কার করা না হয় তাহলে কিন্তু তাদেরকে আরো ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। আর এবং আতঙ্ক, যেহেতু জানেন যে অমাবস্যা বা পূর্ণিমার যখন জো আসে বা প্রভাব আসে তখন কিন্তু জোয়ারের পানি আরো বেড়ে যায়, আবার যদি এবং বর্ষা মৌসুমে যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই পানি কমবে না বরং বাড়বে। আর এই আতঙ্কগ্রস্ত মানুষ কিন্তু চাইছে, বলছে, তারা বারবার দাবি জানাচ্ছে যেন সরকার দ্রুততার সাথে এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করে তাদেরকে জলবদ্ধতা বা জলমগ্নতা থেকে রক্ষা করার জন্য। একই সাথে তারা বলেছে তাদেরকে প্রথম দেওয়াতে দ্বিতীয় দিন ঘূর্ণিঝড়ে কিছুটা ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল, সরকারিভাবে বেসরকারিভাবে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, তারা আরো কিছু ত্রাণ সহায়তা চাইছে। অর্থাৎ তারা বলছে এই ঘূর্ণিঝড়ের কারণে এবং তীব্র বাতাসের কারণে তাদের বেশ কিছু ফসল নষ্ট হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভেঙে গেছে, সেগুলো মেরামত করে দেওয়ার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা বলছে দ্রুততার সাথে তাদের একটাই বর্তমানে সবচেয়ে বড় দাবিগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে যে বেড়িবাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়িবাঁধগুলি ভেঙে গেছে এবং জোয়ারের পানি প্রবেশ করছে, সেই বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করে এবং সংস্কার করে জোয়ারের পানি ঠেকানো তাদের প্রধান দাবি এবং এর পরবর্তী দাবি হচ্ছে তাদের ত্রাণ সহায়তা দেওয়া। তো এখন পর্যন্ত এ ছিল দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের বাঁশখালী থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষের কথা জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। যাচ্ছে পরের সংবাদে। খুলনা উপকূলে 2009 সালের 25শে মে ঘূর্ণিঝড় আয়লার তাণ্ডবে ভেসে যায় খুলনার কয়রা, পাইকগাছা ও দাকপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অসংখ্য বসতবাড়ি, ফসলের ক্ষেত, বেড়িবাঁধ ও গবাদি পশু। প্রাণ হারান 5 শতাধিক মানুষ। অনেক এলাকা পানিতে ডুবে ছিল প্রায় 2.5 বছর। বিশেষজ্ঞরা বলছেন আয়লার পর 6 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি রয়েছে বড় ধরনের ব্যবধান। খুলনার দাকুপ উপজেলা ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় আয়লা কেড়ে নিয়েছে আসমা বেগমের সর্বস্ব। সেই থেকে নদীর কূলে সন্তানদের নিয়ে কোনো রকমে বসবাস। নদীতে মাছ ধরে চলে সংসার, নদীর জোয়ারে ভাসা আর ভাটিতে জেগে ওঠার মতো বেঁচে থাকা। প্রথম চাল নিয়ে এলাম, এই জায়গায় টুসনিক জায়গা পাইছি, সেই জায়গায় আমরা বাস করি। তারপর বাস করার পরে আমাকে নদীতে সব ঘর বাড়ি ভেঙে গেছে আয়লার পর অনেকেই ফিরে যেতে পারেনি নিজ বাস্তবিতায়। অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন জীবন জীবিকার তাগিদে। নদীতে গাঙে জাল টানি দিন আনি দিন খায়, খুব কষ্টের দিনকাল যায় আমাকে। এই পর্যন্ত এই পৌরসভা ডাইছে, আমাকে কোনো সাহায্য পায়নি। আইলার আগে ওই কাজ বাজ করে বেড়াতাম, প্রচুর জায়গা ছিল, জায়গাটাই ছিল, চিন্তা হলে একটা কিছু করবো, তারপর আর করার আর কোনো লাইন পাইনি, ভেঙে ছিঁড়ে দিয়ে সবকিছু গেল। পর্যাপ্ত স্লুইস গেট না থাকার কারণে মানুষের আসলে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, না আছে চিংড়ি চাষ, না আছে ধান। ঘূর্ণিঝড় আয়লার পর 7 বছর পেরিয়ে গেলেও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আসেনি দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায়। শুধুমাত্র খাদ্য সহায়তা ছাড়া নতুন কোনো উল্লেখযোগ্য কর্মসংস্থানের সৃষ্টি হয়নি এখানে, আর যে কারণে এসব এলাকায় ঘটছে বাস্তুচ্যুতির ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন আয়লার পর সরকার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সামাজিক নিরাপত্তা কিছুটা বাড়িয়েছে, তবে সেটি দীর্ঘমেয়াদী জীবন জীবিকার জন্য খুব একটা কার্যকর নয়। আমাদের দেশের যে সোশ্যাল সেফটি নেটের যে পরিধিটা আছে, এই পরিধিটা বাড়ানো দরকার এবং এর বৈশিষ্ট্যটাও আলাদা। যে ধরনের সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম নিলে বাস্তুচ্যুতিটা ঠেকানো যাবে, সেই প্রোগ্রামগুলো এখানে নেওয়া উচিত। তবে জেলা প্রশাসক কর্মসংস্থান সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান। আয়লার সেই নেতিবাচক প্রভাব থেকে কাটিয়ে উঠেছে অনেকটাই। তারপরেও এখনো যারা বাকি রয়ে গেছে, তারা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের আওতায় তারা কিন্তু চলে আসছে। এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 60% কর্মক্ষম মানুষ আয়লার পর কর্মসংস্থানের জন্য এলাকা ছেড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। উপরতলার জন্য আশীর্বাদ আর নিচতলার জন্য যেন অভিশাপ। রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সম্পর্কে এখন এমনই মত নগরবাসীর। কারণ 2013 সালে উদ্বোধনের পর এখন এই ফ্লাইওভারের উপর দিয়ে
সাঁই সাঁই করে গাড়ি ছুটলেও এর নিচের রাস্তা রয়েছে আগের মতোই বেহাল দশায়। যা নিয়ে ক্ষোভের অন্ত নেই নগরবাসীর। এমনকি সিটি কর্পোরেশন এখন রাস্তা মেরামতের কাজ শুরু করলেও সেই কাজ কতটা টেকসই হবে তা নিয়েও সন্দেহ তাদের। তবে সিটি কর্পোরেশন বলছে সংস্কারের কাজ মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। রাস্তার কার্পেটিং উঠে গেছে অনেক আগেই, এখন সেখানে ছোট বড় নানান আকারের গর্ত। বৃষ্টি হলে তো কথাই নেই, মাঝে মাঝে ড্রেনের পানিও উঠে আসে সড়কে। এমন অবস্থায় পথ চলাই যখন দায়, তখন এই সড়কটিকেই মেটাতে হচ্ছে রাজধানীর একটি প্রবেশ পথ হিসেবে শত শত যানবাহনের চাহিদা। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে শুধু এই যাত্রাবাড়ি অংশটিই নয়, সায়েদাবাদ থেকে গুলিস্তান পুরো এলাকা জুড়েই রাস্তার এমন বেহাল দশায় বিড়ম্বনা যেন আকাশ ছুঁয়েছে নগরবাসীর। এই রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাতে পারি না, গাড়ি পাত্তি পত্তি ভেঙে যায়, রাস্তার উপরে থাকতে হয়। এই জমা পায় সিএনজির, এই জমা এই গাড়ির মেরামতের কাজে এই জায়গায় এই রাস্তার কারণে। ফ্লাইওভারের রাস্তাটার মধ্যে আপনি শুয়ে ভাত খাইতে পারবেন, আর এই রাস্তাটা এমন কেন? তাদের অভিযোগ, নাগরিকদের এই দুর্ভোগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান জানলেও সমাধানে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এমপি মন্ত্রী চেয়ারম্যান এর কোনো গুরুত্ব দেয় না। ওইদিকে রোডে চলে তো না, তারা চলে ব্রিজের উপরে, তারপর লাগে ব্রিজ হয়েছে না। তবে দীর্ঘদিন পর এই রাস্তাগুলোতে এখন নজর পড়েছে সিটি কর্পোরেশনের। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে, আর এখন চলছে 2016 সাল। এই সময়ের মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হলেও ফ্লাইওভারের নিচের রাস্তা আর এসব সংযোগ সড়ক রয়ে গেছে আগের অবস্থাতেই, যার ফলে দীর্ঘ 6 বছর ধরে এসব রাস্তা রয়ে আছে এলাকাবাসীর দুঃখ। তবে সিটি কর্পোরেশন এখন এসব রাস্তা ব্যাপক ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিলেও সেটা আসলে কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এলাকাবাসী। আপাতত যে সলিং করতেছে, এটা যদি ঠিক মতো করে তাহলে হয়তো অনেকদিন চলবে, কিন্তু ঠিক মতো না করলে আগের পর্যায়ে চলে যাবে। তবে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন, টেকসই সংস্কার নিশ্চিত করতে কাজের মানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন তারা। রাস্তা যখন নির্মাণ করা হয় তখন গুণগত মানটা সেভাবে করছে কিনা সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। 25% to 30% কাজ আমরা করতে পেরেছি, রাস্তাটুকু আপনার সংস্কার করে দেওয়া। বাকি কাজগুলো শেষ করতে আমাদের আরো 2-4 মাস সময় লাগবে। ইট ইজ অনগোয়িং প্রসেস। তিনি জানান, রাস্তার পাশাপাশি ফ্লাইওভারের নিচের জায়গাগুলোর পরিকল্পিত ব্যবহার নিয়েও কাজ করছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাজেটে ভর্তুকি, ঋণ ও রপ্তানি প্রণোদনা হিসেবে বরাদ্দ থাকতে পারে প্রায় 25,500 কোটি টাকা। কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও নতুন বাজার সৃষ্টির পরামর্শ। গাড়িতে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের অভিযোগে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এই মামলায় পলাতক বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও হাবিবুন নবী খান সোহেল সহ 27 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আগামী 18 জুলাই গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন সহ বাকি আসামিরা জামিনে রয়েছেন। গত বছর বিএনপির কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ি থানায় একটি গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে পুলিশ। প্রেম, জাগরণ আর বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আর শোষণের প্রতিবাদী ছিল যার সাহিত্য খেলা। এ খেলায় একাধারে তিনি যোদ্ধা, কবি, সাংবাদিক, সুরকার, গীতিকার ও শিল্পী, আবার কখনো বা দুরন্ত প্রেমিক। তার সৃষ্টিতে বাংলা সাহিত্য যেমন নতুন মাত্রা পেয়েছে, তেমনি উচ্চারিত হয়েছে মানবতার জয়গান। আজ তার 117তম জন্মবার্ষিকী। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এক হাতে প্রেম আর অন্য হাতে বিদ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার হুঙ্কার। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে যার প্রবেশ, ধূমকেতুর ন্যায় তার প্রকাশ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ। কাজী নজরুল ইসলাম, যার অবদানে বৈচিত্র্য পেয়েছে বাংলা সাহিত্য, যেখানে স্বাক্ষর রেখেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের, যার সব সৃষ্টিকর্মেরই মূল কথা মানবতা। সাধারণ মানুষ, কুলি মজুর, নারী জাতি, শিশু, বারাঙ্গনা, এই সমস্ত বিষয় নিয়ে তার লেখা মানব জাতির কল্যাণের কথাই তো বলেছে, মুক্তির কথা বলেছেন। আর পরাধীনতার গ্লানিটা তাকে তো সব সময় কুড়ে কুড়ে খেয়েছে।
লেটুশিল্পী থেকে সৈনিক নজরুল, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, গীতিকার, সুরকার এসব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য। সঙ্গীতে নব নব সুরের সন্ধান, নতুন রাগে অবগাহন ছিল তার নেশা। প্রেম, প্রকৃতি, ধর্ম, দেশ, সামাজিক অসঙ্গতি কোনো বিষয়ই বাদ যায়নি তার সুরবাণী থেকে। নজরুল এমন একজন অলৌকিক একটা অস্তিত্ব, এমন অলৌকিক একটা স্ফুলিঙ্গ, যাকে আমরা এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি। সামগ্রিকভাবে নজরুলকে জানতে হবে, নজরুলকে পড়াশোনা করতে হবে। মানুষের কবি উনি, সাম্যের কবি। তো এবং উনি সমাজের যে কিরকম কোন জায়গায় হাত দিয়েছিলেন, নাহলে হয়তো আমরা আজকে স্বাধীনতার সুখটা ভোগ করতাম না। 1953 সালে বাকরুদ্ধ হবার পর শোষণের বিরুদ্ধে আর শানিত হয়নি কবির কলম। 1976 সালে 77 বছর বয়সে জীবনের পাঠ চুকিয়ে পাখা মেলেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। তার 24 বছরের সাহিত্য জীবনে সকল সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য, শান্তি ও সত্য। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। জন্মবার্ষিকীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ঢেকে যায় তার সমাধিসৌধ। অসাম্প্রদায়িক চেতনার এক কবির জন্মদিনে যেন শিশু কিশোর, নারী পুরুষ সব ধর্মের বর্ণের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে। সেই সাথে শ্রদ্ধা জানাতে এসে মানবতার আদর্শে পুনরুজ্জীবিত হল তার ভক্ত, অনুরাগী আর নজরুল প্রেমীরা। সমাধিতে ফুল দিতে কবির সৃষ্টিকর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবি পরিবারের সদস্যরা। যে কবি শিশু, নারী পুরুষ, ধর্মবর্ণ কোনো মননে ভেদাভেদ সৃষ্টি করেননি, তার প্রতি এভাবেই জানানো হয় ফুলেল শ্রদ্ধা। বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করতে বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমবেত হন সর্বস্তরের মানুষ। জাতীয় কবির সমাধিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভক্ত আর অনুরাগীদের ভিড়। ফুলে ফুলে ঢেকে যায় কবির সমাধিসৌধ। জাতীয় কবির দর্শন সবার মাঝে ছড়িয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধ করে মানবতাবোধে দীক্ষিত হওয়ার অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। নজরুল হচ্ছে প্রেরণার কবি, নজরুল হচ্ছে এগিয়ে যাওয়ার কবি। নজরুল মানুষের জয়গান গেয়েছেন, মানবতার জয়গান গেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই তরুণ সমাজকে মানবতা বোধে আমাদের দীক্ষিত করতে হবে। জাতীয় কবি বলে সম্মান করি, তাহলে আমার মনে হয় তার সাহিত্য, তার সঙ্গীত আরো নিবিড়ভাবে চর্চা করা উচিত এবং সেটা ছড়িয়ে দেওয়া উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা নতুন ভাবে আবিষ্কার করছি প্রতিদিন। আমরা যেন তার জীবন দর্শন আমরা যেন ছড়িয়ে দিতে পারি। পূর্বসূরির আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার পরিবারের সদস্যরাও। কবির মানব জীবনে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানান তারা। বড় দাদার জন্মদিন, আর এখানে আমরা শ্রদ্ধা দিতে আসছি। আমরা চাই যে সারা বিশ্বে সারা দাদুর গান এবং কবিতার মাধ্যমে যাতে পৌঁছে যায়। নজরুল স্মরণে কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে প্রতিটি দিন তার চেতনাকে ধারণ করার কথা বলেন বিশিষ্টজনেরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের 22টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। বিএনপির প্রার্থীদের নানা অভিযোগ ও শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা জানালেন নির্বাচন সমন্বয় কর্মকর্তারা। বিস্তারিত রিঙ্কু কুন্ডুর রিপোর্টে। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও কাজীপুর উপজেলার ইউনিয়নগুলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে যোগ্যদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার কথা জানালেন ভোটাররা। ভালো যোগ্য প্রার্থী চাই, যাতে সম্পূর্ণ কাজকর্ম সে দায়িত্ব ভোটার পালন করতে পারে। রাস্তাঘাটের উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দিয়ে দেওয়া দেখতে পারবো। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে নির্বাচিত করবে এবং সরকারের প্রশাসনের কাছে এইটাই দাবি, কোনো অবস্থাতে যেন গন্ডগোল না হয়। আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে বিএনপির প্রার্থীরা। যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, তাহলে আমার এলাকার উন্নয়ন
রাস্তাঘাট মানুষের পাশে নিরলস পরিশ্রম চালিয়ে যাব। প্রচন্ড বাধা বিপত্তির অতিক্রম হচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত 5 বার আমার বাড়ি অ্যাটাক করা হয়েছে। এত প্রতিকূলতার মধ্যে দিয়েও ভোটাররা ভোট কেন্দ্রে আছে নির্বিঘ্নে ভোট দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমি জয় দিব। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাচন সমন্বয়ক। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সকলের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আমরা আইন শৃঙ্খলার বিষয়ে ইতিমধ্যে একাধিক সভা করেছি। আশা করছি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়। 28 মে নির্বাচনে জেলার 22 ইউনিয়নে চেয়ারম্যান পদে 58 জন সদস্য ও নারী সদস্য পদে 926 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে পৌরসভা 9টি ওয়ার্ডে 10টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এই পৌরসভায় মোট পুরুষ ভোটার 16,178 জন। মেয়র পদে 3 জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের 2টি পদে 3 জন, সাধারণ কাউন্সিলরের 8টি পদের বিপরীতে মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র ও এর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নোয়াখালীর সেনবাগ ও নোয়াখালীর পৌরসভা, নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুর এবং লক্ষ্মীপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সময় সংবাদে আরও থাকছে, হারলেই আসর থেকে বিদায়। আইপিএলে এমন সমীকরণের ম্যাচে মুস্তাফিজের হায়দ্রাবাদের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। এবারে 2016-17 অর্থ বছরের বাজেট নিয়ে রিপোর্ট। দু 2016-17 অর্থ বছরের বাজেটে ভর্তুকি, ঋণ ও রপ্তানি প্রণোদনা হিসেবে বরাদ্দ থাকতে পারে প্রায় 25,500 কোটি টাকা। এর মধ্যে কৃষি খাতে 9,000 কোটি টাকা এবং রপ্তানি খাতে প্রণোদনা হিসেবে থাকতে পারে 3,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় সুযোগ এসেছে ভর্তুকি টাকার নিজস্ব কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং নতুন রপ্তানি খাত সৃষ্টির। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। বিদেশি বিনিয়োগ ও সহায়তা বাড়বে। 2015-16 অর্থ বছরের বাজেটে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, শিল্প খাতে নগদ আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ বরাদ্দ ছিল বাজেটের মোট ব্যয়ের 2.2%, যা এর আগের অর্থ বছরে ছিল 2.9%। আসছে অর্থ বছরেও সরকার কৃষির আধুনিকায়ন, রপ্তানি প্রণোদনা এবং ঋণ বাবদ 25,573 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে। যে বিষয়টি কৃষিতে চাচ্ছি, কৃষি আরো যন্ত্রায়ন, কৃষি শ্রমিকের যে অভাব সেটি যন্ত্রায়নের মাধ্যমে পূরণ করতে হবে। কৃষি বৃহৎ জোট জমা, বৃহৎ প্রসেসিং ইন্ডাস্ট্রি কৃষিভিত্তিক যাতে গড়ে ওঠে, কৃষির জন্য ভর্তুকি অব্যাহত থাকবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কৃষককে সরাসরি প্রণোদনা না দিয়ে বরং কৃষি পণ্যের প্রকৃত দাম যেন কৃষকই পান তা নিশ্চিত করতে হবে। কৃষককে যদি আমি ঠিক দামটা দিতে পারি, মধ্যস্বত্বভোগীরা যদি মাঝখান থেকে দামের একটা বড় অংশ লুট করে নিতে না পারে, তাহলে সরকারের ভর্তুকি দেওয়ার বার্ডেনটাও কমবে বা ভর্তুকিটা তখন সরকার সঠিক জায়গায় দিতে পারবে। এছাড়াও রপ্তানি খাতে দেয়া নগদ আর্থিক প্রণোদনা কেবল প্রচলিত খাতে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। পেট্রোলিয়াম খাতে সরকারের আয় হচ্ছে, কাজে এই খাতে সরকারের এখন আর ভর্তুকি দরকার নাই। ট্রেডিশনাল যে খাতগুলোকে অনেক বছর দেয়া হয়েছে এবং যে খাতগুলো অনেকখানি পুরনো খাত, সেইখানে না দিয়ে বা সেইখানে কমিয়ে নতুন নতুন খাতে সেটা বরাদ্দ দেওয়ার জন্য ব্যবস্থা রাখা যেতে পারে। সেই সঙ্গে বাজেটে ঋণ বাবদ বরাদ্দের টাকা চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠায় সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়ারও পরামর্শ দিলেন বিশ্লেষকরা। সহজ শর্তে ঋণের। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে হামলার শিকার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন্ত চন্দ্র রায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আহত শিক্ষক সুমন্ত চন্দ্রের অভিযোগ, গত 21 মে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার হন তিনি। ওই রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে মানসিকভাবে স্বাভাবিক করে তুলতে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। এদিকে শিক্ষক নির্যাতনের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে স্থানীয়রা।
বাড়ি আসার পথে মিলবাজার নামক স্থানে আব্দুল হক এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের আলী হোসেন লোকজন নিয়ে অতর্কিত আমাকে আক্রমণ করে দুই চোখে এবং মাথায় বিভিন্ন জায়গায় জখম আছে এবং জনন অঙ্গেও তাকে আঘাত করা হয়েছে। মানসিক অস্থিরতার মধ্যে, একটা মেন্টাল স্টেজের মধ্যে উনি আছে। আমাদের পণ্ডিত শিক্ষক সুমন্ত চন্দ্রকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে, আর এর জন্য আমরা সঠিক বিচার চাই। এর বিচার যদি প্রশাসন না করে তাহলে অদূর ভবিষ্যতে আমরা শিক্ষক আন্দোলনে যেতে বাধ্য থাকব। নজরুল চর্চা ও গবেষণায় নতুন নতুন দ্বার উন্মোচন হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য নজরুল স্টাডিজ বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নজরুল স্টাডিজ নামে একটি ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে সম্প্রতি। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ছেলেবেলায় ত্রিশালের শুকনি বিলের পারে যে বটতলায় বসে বাঁশি বাজাতেন কবি নজরুল, সেখানেই 2006 সালে প্রতিষ্ঠা করা হয় কবির নামে বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয়ে। কবি নজরুলকে ঘিরেই আবর্তিত হয় এই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। কবি নজরুল সম্পর্কে জানতে নজরুল স্টাডিজ বিষয়টি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি ভার্সিটিতে কেউ চলাফেরা করে ন্যাচারালি, তাহলে সে নজরুলের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। নজরুলকে যখন পড়ছি তখন নজরুলের চেতনাগুলো আমাদের ভিতর আমরা নিতে পারছি এবং আমরাও মনে করছি যে নজরুলের মতো আমরা একজন আদর্শ হতে পারবো। নজরুল সম্পর্কে যাতে আমরা এমফিল বা পিএইচডি করতে পারি, তার জন্য আমাদের আরো সুযোগ সুবিধা দরকার। শিক্ষকরা বলছেন, নবপ্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে নজরুলের উপর দ্রুত এমফিল ও পিএইচডি কোর্স চালু হলে গবেষণায় নতুন মাত্রা যোগ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নজরুলের গবেষণা দিকটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবং ভবিষ্যতে আরো পাবে বলে আমি আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের পরিকল্পনা রয়েছে। ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ নামে আমরা যে ইনস্টিটিউটটা পেয়েছি ওইটা কিন্তু ডিগ্রি প্রদানকারী ইনস্টিটিউট হবে। ওটা থেকে এমফিল করা যাবে, পিএইচডি করা যাবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের 16টি বিভাগে প্রায় 4000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মুন্সিগঞ্জে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী রিপন পাটোয়ারি ও স্বতন্ত্র প্রার্থী মহসিনা হকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত 10 জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দেশের বাইরের খবর। আফগান তালেবানের নতুন শীর্ষ নেতা হিসেবে জঙ্গি গোষ্ঠীটির উপপ্রধান মৌলভী হাইবাতুল্লাহ আখুনজাদার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার তালেবান প্রকাশিত এক বিবৃতিতে প্রথমবারের মতো জঙ্গি গোষ্ঠীটির প্রধান মোল্লা মনসুরের মৃত্যুর বিষয়টিও স্বীকার করা হয়। এই সপ্তাহের শুরুতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নেতা মনসুরের নিহত হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। তবে পাকিস্তান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওয়াশিংটনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনে। এমনকি পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলকে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানায় পাক পররাষ্ট্র দপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের যথাযথ সম্মান রয়েছে, তবে দেশটিতে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। আগামী 30শে মে সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী, মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, গত 13 বছরের পৃথিবী থেকে মঙ্গলকে এত বড় আর এত উজ্জ্বলভাবে আর কখনো দেখার সুযোগ আসেনি, যার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী 300 বছর। টেলিস্কোপ তো বটেই, রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে লাল গ্রহ মঙ্গলকে। 30 মে পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে গ্রিনিচ মান সময় GMT 22-এ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে।
মঙ্গল থাকবে পৃথিবী থেকে 4,68,00,000 মাইল দূরে। ফলে সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সে আবর্তনের সময় কখনো তা পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, আবার কখনো তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে সরে গেলে সে অবস্থানটাকে বলা হয় এপিহেলিয়ন। 30 মে থেকে মঙ্গল গ্রহটির এই পেরিহেলিয়ন গেল 13 বছরে এবারই প্রথম। এর আগে 2003 সালে লাল গ্রহ পৃথিবীর আরো কাছে এসেছিল। সে সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল 3.5 কোটি মাইল, যা এবারের দূরত্বের চেয়ে প্রায় 1 কোটি মাইল কম। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কারণ এরপর মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে আসবে 2287 সালে, অর্থাৎ 281 বছর পরে। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবরের শুরুতেই আইপিএল প্রসঙ্গ। সাকিব মুস্তাফিজ এই দুই তারকার জন্যই বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের এলিমিনেটর ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ। দু দলের ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। দিল্লির ফিরোজ সাহেব কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। ডু অর ডাই ম্যাচ, কি কলকাতা কি হায়দ্রাবাদ, যে হারবে আইপিএল থেকে বিদায় ঘন্টা বেজে উঠবে তারই। আর সাকিব মুস্তাফিজ যখন একে অপরের প্রতিপক্ষ, তখন বাংলাদেশের দর্শকদের কাছে যে এলিমিনেটরের ম্যাচটা বাড়তি উন্মাদনা যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে দেশের সমর্থকদের পাশাপাশি ভারতীয়দেরও মন জুগিয়েছেন মুস্তাফিজ। দ্য ফিজ, ম্যাজিক মুস্তাফিজ প্রশংসামূলক অনেক উপাধিও কুড়িয়েছেন অফ কাটার আর স্লোয়ারের ভেলকিতে। 14 ম্যাচে 16 উইকেট নিয়ে মুস্তাফিজ আইপিএল এর তৃতীয় সেরা উইকেট শিকারী। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরা আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে মিস্টার কাটার মুস্তাফিজের পাশাপাশি ময়েসেস হেনরিক্স, ভুবনেশ্বর কুমাররা কোচ টম মুডির মূল অস্ত্র। বিপরীতে এবারের আইপিএলে নিজের নামের পাশে ব্যাট বলের পারফরমেন্সে কেমন যেন বেমানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। 10 ম্যাচে নিয়েছেন কেবল 5 উইকেট আর রান করেছেন মাত্র 114। তবে কলকাতাকে টিকিয়ে রাখতে গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইউসুফ পাঠানরা তো আছেনই। লিগ পর্বে সাকিব মুস্তাফিজের লড়াই ফিরতি লেগে 22 রানের জয় পেয়েছিল কলকাতা। তবে আগের হিসাব নিকাশ এখন মূল্যহীন। যুদ্ধ এবার নকআউটের। সাকিব মুস্তাফিজের আরো একটি জমজমাট লড়াই দেখতে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। নাসির সুলতান, সময় সংবাদ। দুর্নীতির অভিযোগে ফিফা এবার বহিষ্কার করল বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস কেটনারকে। 45 বছর বয়সী জার্মান ফুটবল সংগঠকের বিরুদ্ধে মাসিক বেতন বোনাসের বাইরে গোপন কয়েক মিলিয়ন পাউন্ড নেয়ার অভিযোগ করছে ফিফার অভ্যন্তরীণ তদন্ত কমিটি। অভ্যন্তরীণ তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে এটি ফিফার প্রথম বরখাস্ত। ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেটনার তার চাকরির চুক্তিপত্রের বাইরে গোপন বোনাস হিসেবে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছেন। আর গোপন বোনাসের বিষয়টি ফিফার নির্ধারিত কয়েকজন কর্মকর্তাই শুধু জানত, যার মধ্যে রয়েছে ফিফার বিদায়ী সভাপতি সেপ ব্ল্যাটার। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 1.35 মিলিয়ন পাউন্ড বাড়তি বোনাস পেয়েছেন কেটনার। 2003 সালে অর্থ বিভাগের পরিচালক হিসেবে ফিফায় যোগ দেন জার্মানির এই ফুটবল সংগঠক। এরপর 2007 সাল থেকে পালন করেছেন উপমহাসচিবের দায়িত্ব। 2014 সালে মহাসচিব দুর্নীতির অভিযোগে 12 বছরের জন্য নিষিদ্ধ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বড়পুকুরিয়া দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2 মাসের মধ্যে বেগম জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ। নাশকতার মামলায় 27 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঘূর্ণিঝড় রুয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবি শস্য নষ্ট। এখনো ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ, অসহায় কৃষক। 7 বছরেও ঘূর্ণিঝড় আয়লার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। জীবন ধারণের ন্যূনতম কাজ না পেয়ে বসত ভিটা ছাড়ছেন অনেকেই। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী। মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে সংশয়। ভালোবাসো শুধু ভালোবাসো। এবং প্রেম, জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী আজ। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দিনব্যাপী নানা আয়োজন।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।